একটু খেয়াল করি, এবার আমরা অন্তঃস্বরলোপ কি খেয়াল করব। অন্তঃস্বরলোপটা কি? শব্দের শেষ থেকে কি ধ্বনি লোপ পাবে? স্বরধ্বনি লোপ পাবে বা স্বরধ্বনি বাদ গেলে সেটাকে বলে কি? অন্তঃস্বরলোপ। যেমন হচ্ছে আশা, আশা থেকে আমি কি লিখছি? আশ। দেখো এই আশা, এই শব্দের শেষ বর্ণে কি কার আছে? আকার আছে। এটা ধ্বনি, তাই না? স্বরধ্বনি। কিন্তু পরিবর্তিত হয়ে আমি লিখছি আশ। এই যে তালব্যস্যের সঙ্গে আকারটা ছিল, ওই আকারটা কি আছে? ওই আকারটা নেই। অর্থাৎ স্বরধ্বনি কি? লোপ। স্বরধ্বনি কি পেয়েছে? লোপ পেয়েছে। বোঝা যাচ্ছে? যেমন হচ্ছে দিশা, দিশা থেকে আমি কি লিখলাম? দিশ। দেখো এই যে আকারটা ছিল, এই আকারটা এখানে কি পেয়েছে? লোপ পেয়েছে। বুঝতে পারছো? তাহলে অন্তঃস্বরলোপ ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। অন্তঃস্বরলোপ যদি ক্লিয়ার হয়ে যায়, আমরা এবার চলে যাব হচ্ছে স্বরসংগতি। কিসের দিকে চলে যাব? স্বরসংগতির দিকে চলে যাব। দেখো স্বরসংগতি হচ্ছে 4 প্রকার। স্বরসংগতি কি প্রকার? 4 প্রকার। আসলে স্বরসংগতি জিনিসটা কি? 5 প্রকার দিয়েছে তোমাদের এখানে, কিন্তু নতুন বাংলা ব্যাকরণে 5 প্রকার নেই, ঠিক আছে? 4টা প্রকার রয়েছে। কই 5 প্রকার দিয়েছে? 1 2 3, কিন্তু দিয়েছে 4 প্রকারই। ও না, 5 প্রকারই দিয়েছে। আচ্ছা যাই হোক, আমরা 5 প্রকারই দেখবো, ঠিক আছে? একটু খেয়াল করে, এই স্বরসংগতি হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। এই 5 প্রকার স্বরসংগতির মধ্যে কি বলছে আমাদেরকে একটু খেয়াল করতে হবে। 5 প্রকার স্বরসংগতির মধ্যে একটা হচ্ছে প্রগত, পরাগত, মধ্যগত, অনন্য, আর হচ্ছে চলিত বাংলায় স্বরসংগতি। স্বরসংগতি হচ্ছে এটা, একটি বর্ণের প্রভাবে আরেকটি বর্ণের যদি কি হয়? পরিবর্তন হয়, সেটাই মূলত হচ্ছে স্বরসংগতি। স্বরসংগতি কি? স্বরসংগতি হচ্ছে সেটা যে একটি বর্ণের প্রভাবে আরেকটি বর্ণের পরিবর্তন হলে পারে, সেটা হচ্ছে কি? স্বরসংগতি। এখন প্রভাব কি? আমরা প্রভাব অনেক সময় খুঁজতে যেয়ে বিপদে পড়ে যাই। আমাদের প্রভাব খোঁজার দরকার নেই, আমাদের প্রভাব খোঁজার দরকার নেই। আমরা একটু ভালো করে ক্লিয়ার করি যে হচ্ছে আগের বর্ণের ধ্বনি ঠিক আছে, পরের বর্ণের ধ্বনি যদি ঠিক না থাকে, সেটা হচ্ছে প্রগত। সেটা হচ্ছে কি? প্রগত। ঠিক আছে? যেমন হচ্ছে আমি লিখলাম হচ্ছে কি? নৌকা। এখানে আমাকে প্রগত খুঁজতে হবে কিভাবে? যে আগের ধ্বনির কোনো পরিবর্তন হবে না। আগের যে 2টা ধ্বনি রয়েছে বা 3টা ধ্বনি থাকুক বা 5টা ধ্বনি থাকুক, আগের কোনো ধ্বনির পরিবর্তন না হয়ে যদি পরের যে ধ্বনিটা রয়েছে সেইটার যদি কোনো পরিবর্তন হয়, সেটা হচ্ছে প্রগত। সেটা হচ্ছে কি? প্রগত। অর্থাৎ আগের যে ধ্বনিটা রয়েছে এটার কোনো পরিবর্তন হবে না, পরের যে ধ্বনিটা রয়েছে সেখান থেকে স্বরধ্বনির পরিবর্তন হলে সেটা হচ্ছে প্রগত। যেমন হচ্ছে দেখো আমরা নৌকা, এই নৌকাকে পরিবর্তনটা হবে কোথায়? প্রথম বর্ণে হবে না, প্রথম বর্ণে তাহলে নৌ হবে। আচ্ছা, শেষের বর্ণে ক আকার আছে, আমরা আকার বাদে অন্য একটা ধ্বনি দিতে হবে। তাহলে আমরা কি দিলাম? নৌকো দিলাম। দেখো আমাদের প্রথম ধ্বনির কোনো পরিবর্তন হয় নাই, দ্বিতীয় ধ্বনির কি হয়েছে? পরিবর্তন হয়েছে। অর্থাৎ প্রথম ধ্বনির প্রভাবে দ্বিতীয় ধ্বনির পরিবর্তন হলে সেটা মূলত হচ্ছে প্রগত। আমাদের তো সংজ্ঞা শোনার দরকার নাই, শোনার দরকার আছে? সংজ্ঞা জানারও দরকার নাই। আমাদেরকে বুঝতে হবে প্রগত হচ্ছে সেইটা যেটা প্রথম ধ্বনি ঠিক থাকে, দ্বিতীয় ধ্বনির কি হয়? পরিবর্তন হয়। এখন যদি এইটা যদি প্রগত হয়, তাহলে পরাগতটা কি? পরাগত ঠিক তার বিপরীত। পরাগত কি? ঠিক তার বিপরীত। বিপরীতটা কি? প্রথম ধ্বনির পরিবর্তন হবে, দ্বিতীয় ধ্বনির পরিবর্তন হবে না। যেমন হচ্ছে দেখো লিখা, আমি কি লিখছি? লিখা। লিখা লিখছি না? এই লিখা থেকে যদি পরাগত করি তাহলে কি হবে? যে এই প্রথম ধ্বনির পরিবর্তন হবে, দ্বিতীয় ধ্বনির কোনো পরিবর্তন নেই। ঠিক আছে? প্রথম ধ্বনির সাথে লয়ের সাথে কি কার আছে? হস্যিকার আছে। আমরা এখানে হস্যিকার দিতে পারবো না। আর হস্যিকার দিতে পারবো? হস্যিকার দিতে পারবো না। আর হস্যিকার বাদে অন্য কোনো একটা স্বরধ্বনির ব্যবহার করব। লিখা থেকে তাহলে আমাদের চলে যাবে হচ্ছে কি? লেখা। আকারটা কেন পরিবর্তন করিনি ক্ষয়ের সাথে? কারণ এটা পরাগত। কারণ এটা কি?
পরাগত। তাহলে প্রগত আর পরাগত বুঝতে পারছো? সবাই বুঝছো? বুঝিনি কে? একটু তাকে আমি খুঁজতেছি, কে বুঝেনি? সবাই বুঝেছো? আচ্ছা আলহামদুলিল্লাহ, সবাই বুঝলে তো খুব ভালো। এবার হচ্ছে মধ্যগত। মধ্যগতটা একটু খেয়াল করবা যে মধ্যগত এই শব্দে তিনটা বর্ণ থাকে। কয়টা বর্ণ থাকে? তিনটা বর্ণ থাকে। তিনটা বর্ণে প্রথমটা এবং শেষেরটার কোনো পরিবর্তন হবে না। প্রথমটা এবং শেষেরটার পরিবর্তে মানে প্রভাবে মধ্যে বর্ণের যদি কোনো পরিবর্তন হয় সেটাই হচ্ছে মূলত হচ্ছে কি মধ্যগত। তবে আমরা ওটা দেখতে যাব না যে প্রথমটা আর শেষেরটার প্রভাবে হচ্ছে কিনা, আমরা দেখব মাঝখানে যে বর্ণটা রয়েছে সেটার পরিবর্তন হচ্ছে কিনা, সেটার পরিবর্তন হচ্ছে কিনা। যেমন হচ্ছে আমি লিখলাম জিলাপি, কি লিখলাম? জিলাপি লিখছি, জিলাপি লিখছি। এখন দেখো জিলাপিতে কয়টা বর্ণ রয়েছে? তিনটা বর্ণ। মধ্যগত বলতে কি বোঝাচ্ছে? মধ্যগত বলতে মাঝখানেরটার কি হবে? পরিবর্তন হবে। বর্গের জের কোনো পরিবর্তন নাই, পর সাথে যে ধ্বনি রয়েছে তারও কোনো পরিবর্তন নাই, লয়ের সাথে যে ধ্বনি রয়েছে এটার পরিবর্তন হবে। জিলাপি থেকে তাহলে আমরা কি দেব? জিলিপি দেব। ঠিক আছে? এখন কেউ যদি জিলেপি দেয় হবে? কেন হবে না? হবে না কেন? পরিবর্তন হচ্ছে কিনা তুমি তাই দেখো। আকার ধ্বনিটা বাদ দাও, বুঝো না? অনেকেই তো বলে, অনেকেই হচ্ছে জিলাপিকে জিলিপিও বলে, অনেকেই আবার জিলেপিও বলে, বলে না? এখন তার কি ভুল হবে নাকি? তার ভুল হবে না। তার আঞ্চলিকতা, তার হচ্ছে চলিত ভাষার যেই ব্যবহার, এই বিবেচনায় তার কোনো ভুল নেই, তার ঠিক আছে। আর বাংলা ভাষা সবসময় আঞ্চলিক ভাষা এবং চলিত ভাষাকে সম্মান করে, সম্মান করে না? দেখবা আঞ্চলিক ভাষা এবং চলিত ভাষার মধ্যে একটা অর্গানিক একটা সাইড রয়েছে, যে এই ভাষাটা বললেই একটা শান্তি লাগে, শুনলেও একটা শান্তি লাগে। কিন্তু কৃত্রিম যে ভাষাগুলা, সেই ভাষাগুলোর মধ্যে সেই যে অন্তর থেকে নিশ্চিত যে ভালোবাসাটা সেটা থাকে? থাকে না। আমরা আসলে এখন কৃত্রিমের মধ্যেই আমরা কি খুঁজে পাচ্ছি? শান্তি খুঁজে পাচ্ছি। না পাইলেও ওইটাই শান্তি, মনে হচ্ছে ওইটাই স্মার্টনেস। এই যে এআই এর যে প্রভাবটা শুরু হয়েছে, এখন তো বোঝাই যাচ্ছে না কোনটা মানুষ, তাই না? বুঝা যাচ্ছে কোনটা মানুষ আর কোনটা এআই। কি এক বিপদ! কি এক বিপদ! আচ্ছা যাই হোক, আমরা বিপদের ভিতরে আর যাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা একটু খেয়াল করবা, এটা হচ্ছে এবার আমরা কি করব? অনন্য স্বর সংগতি, ঠিক আছে? একটু খেয়াল করবা, অনন্য গত, ঠিক আছে? যেটাকে অনন্য স্বর সংগতি বলে। এখানে গত শব্দটা লোপ পেয়েছে, ঠিক আছে? মানে গত শব্দটা দেয়নি, লোপ পেয়েছে বলে নিয়ম অনুযায়ী লোপ পেয়েছে, বিষয়টা এমন না। এখানে শীটে এটা স্ক্রিপ হয়ে গিয়েছে, বুঝতে পারছো? তবে সমস্যা নেই। অনন্য স্বর সংগতিটা একটু খেয়াল করবা।